আপনার ভয়েসে আমি মনীষা পৈলান। মনীষার সঙ্গে রয়েছি আমি দেবযানীও। হ্যাঁ, আপনার ভয়েস আজ এক অন্য পথে চলবে, কারণ মনীষা যে পথ দেখাচ্ছে বা যে পথের মধ্যে দিয়ে ওকে যেতে হয়েছে, শুধু মনীষাই একা নন, তালিকাটাও আমরা দেবো। আপনারা ভাবছেন যে আজ ঠিক কি হতে চলেছে আপনার ভয়েসে, বোধহয় কেউ কেউ অনুমানও করে নিয়েছেন। অনুমানটা যারা করছেন বোধহয় সঠিকই করছেন। ধোঁয়াশাটা কাটিয়ে দেবো, তবে শুধু মনীষাই আমাদের আজ আপনার ভয়েসে উপস্থিত নন, রয়েছেন আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা। আসুন এক এক করে আলাপ করে দিই। আমাদের মধ্যে রয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট সুপর্ণা পাল, রয়েছেন বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি, রয়েছেন মনোবিদ মোনালিসা, এবং রয়েছেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, প্লাস্টিক সার্জন ডক্টর অনুপম গুলাস। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রতিবারের মতো এবারও ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমাদের মধ্যে রয়েছেন এবং আমাদের বেশ কয়েকজন দর্শক, তারা নিজেরা আমাদেরকে জানিয়েছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চান, তারাও আজ আমাদের মধ্যে রয়েছেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অনুষ্ঠানে শুধু মনীষা একা তো নয়, কারণ তালিকাটা বারবারই বলছি দেবো আমি। লখনৌ থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে ছাউ ফাউন্ডেশনের তরফ থেকে যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে ছাউ ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের মধ্যে রয়েছেন অভয় সিং, ডিরেক্টর অ্যাসোসিয়েট। স্কাইপে তিনি আমাদের মধ্যে রয়েছেন এবং তার সঙ্গে যারা রয়েছেন অভয়জি নিজে তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবেন এক এক করে। বুঝতেই পারছেন যে আজ আমরা কি করতে চাইছি। যেটা চাইছি সেটা হচ্ছে একটা কোথাও যন্ত্রণা, একটা জ্বালা, যে জ্বালাটা কেউ একজন ভুগে চলেছে নিরপরাধ হয়ে, আর কেউ সেই জ্বালা দিয়ে কোথাও যেন হারিয়ে গেছে, আর আমরা শুধু হাত গুটিয়ে বসে রয়েছি। কখনো কেউ একটু আহাউহু, আর কেউ কোথাও দিয়ে হয়তো একটু তির্যক মন্তব্য, কেন ওর সঙ্গে এটা ঘটলো, এই প্রশ্নটুকুর মধ্যেই দায় সারছে। কিন্তু যাদের মধ্যে সেই প্রেরণা রয়েছে, সেই স্পিরিট রয়েছে, তারা সমস্ত কিছুকে ভেঙে এগিয়ে চলেছে, ঠিক মনীষার মতো। মনীষা সেটা করে দেখাচ্ছেন। আমি মনীষার কাছেই শুরুতে জানতে চাইছি, মনীষা ঠিক কি ঘটেছিল, কেন? অনেকে হয়তো ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে বা অনেক পত্রিকাতেই মনীষার ছবি দেখেছেন, মনীষার নাম শুনেছেন, ঘটনাটাও পড়েছেন। আরও একবার ওর মুখ থেকে শুনবো। আজ যে মনীষাকে আমরা দেখছি, সেই মনীষা কিন্তু ঠিক এমনটা ছিলেন না, এমনভাবে তিনি পৃথিবীতে আসেননি। তাকে কেউ এমন অবস্থায় নিয়ে গেছে, এই অবস্থার সঙ্গে সে যুদ্ধ করে কিন্তু আবারও পুরনো ট্র্যাকে ফেরার চেষ্টা করছে। আমি জানতে চাই মনীষা ঠিক কী ঘটেছিল। মানে সবটা তো বলা সম্ভব নয়, যেটুকুনি হচ্ছে আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার পথে আমাকে অ্যাটাক করা হয়েছে। আমার 4 বছর ধরেই এই সমস্যাটা চলছিল, কিন্তু কোথাও আমি বলতে পারিনি, কারণ এটা আমার সমাজেরও একটা সমস্যা ছিল এবং আমার বয়সেরও একটা সমস্যা ছিল, যেটা আমি খুলে কোনোদিন বলতে পারিনি। তো তারপরেই ছেলেটার সঙ্গে আমার জুন মাসেই সব কিছু ক্লিয়ার হয়ে যায়। তারপরে আমার একদম নিজেই ঠিক নিজের মতো চলতে শুরু করি এবং কোথাও একটা মনে হয়েছিল যে আমার কাছে আর কোনো বাধা নেই, এবার আমি আমার ইচ্ছে মতো জব করতে পারি, আমার ইচ্ছে মতো পড়াশোনা করতে পারি। কিন্তু কোথায় বা আমাকে তো ছাড়লোই না। অফিস থেকে আসার পথে কোনো হুমকি নেই, কোনো যোগাযোগ নেই, কিছুই নেই, একদম বাড়ির কাছাকাছি অ্যাসিড অ্যাটাক। সরাসরি বাড়ির কাছাকাছি বাড়ির কাছাকাছি। ভাবা যায় যে মনীষা কোনো এক সময় হয়তো মনে হয়েছিল যে মানুষটি, তার মানুষ বলবো না বিকৃত মস্তিষ্ক কি বলবো, পশু তো বলা যায় না, তাদের পশুকে অপমান করা হবে, আমরা কখনো তাকে বলবো না এটা পাশবিক আচরণ, পশুরা এরম করে না, এটা অমানসিকতা, এবং সেই কিছু অমানুষদের শিকার হতে হচ্ছে এই ধরনের মানুষকে। সেদিনকে কি ঘটনা ঘটেছিল এবং কখন? এই রাত 10:30 নাগাদ আমি আমার ছেলেকে নিয়ে শুয়েছিলাম, হঠাৎ করে আমার দরজায় কেউ একটু টোকা মারে। তো প্রথমে আমি শুনেছি, তারপরে আবার টোকা মারে। তো শোনাতে আমি কে জিজ্ঞাসা করি, তারপরে কথা বলে না। তারপরে আবার টোকা মারাতে আমি দরজা খুলেছি, দরজা খুলে দেখলাম কেউ নেই। তারপরে যে টুকি মারতে গেলাম, যে হঠাৎ করে কেউ একজন বেরিয়ে আমার মুখে পিচকারি দিয়ে অ্যাসিড নিয়ে বেরিয়ে গেল। মানে এটা কেন? মানে আমি চিনতে পেরেছি, স্বপন সরকার নাম তার। আমি চিনতাম, সে আমার অনেকদিন ধরে সে আমাকে বিরক্ত করছিল, ফোনে হুমকি টুমকি দিচ্ছিল। আমি তার কথা না শোনাতে সে আমাকে, এই ঘটনার পরে তো আমি হসপিটালে ছিলাম, সেখান থেকে আমার ছুটি করে আমি বাড়ি আছি। এখন আপাতত একটু আগের চেয়ে ভালো আছি। এখন আমি যেমন বাইরে বেরোতে পারছি না, আমার একটা নিজের একটা লজ্জা আছে, মান সম্মান আছে, সেই সব তো গেল। আমি সেই সব নিয়ে আমি বাইরে কীভাবে বেরোবো সেটাকে আমার ফেস করতে হবে ভবিষ্যতে। সবাইকে কীভাবে বলবে আমাকে মানসিক দিকভাবে, তাও আমি এগিয়ে যাব।
হয়ে এখনও আছি, ভবিষ্যতেও এগিয়ে যাব। শারীরিকভাবে তো একটা কষ্ট আছে। হ্যাঁ, শারীরিক কষ্ট তো অবশ্যই আছে, শরীরে জ্বালা যন্ত্রণা সেটা তো আছেই, মানসিকও আছে। কি চাইছেন এত? কি চাইবো, তো আমার সাথে এরকম করলো আজকে, যে আমি তো চাইবো সে তার যার যাতে শাস্তি হোক, ভবিষ্যতে একজন এরকম আর কেউ না করে, এরকম দুর্ঘটনা যেন কেউ কারোর সাথে ঘটাতে না পারে, আমি এটাই চাইবো। আমি একটু মোনালিসাদির কাছে আসছি। মোনালিসাদি, কতখানি বিকৃত মস্তিষ্ক, মানে কিভাবে বলবো, শুনছি দেখছি আর ভেতরটা যেন জ্বলে যাচ্ছে, ও তো ভুগছে। কতখানি বিকৃত মস্তিষ্ক হতে পারে? বিকৃত মস্তিষ্ক এখানে আমি বলবো যেভাবে সমাজ তৈরি করে একজন রেপিস্টকে, বা একটা রেপিস্ট তৈরি হয় মানে গড়ে ওঠে সমাজে, কিন্তু জন্মে রেপিস্ট থাকে না, তেমনিভাবেই একজন অ্যাসিড অ্যাটাকার হয়ে ওঠে। তার মানে এটা কিন্তু সমাজের এক মানসিকতা খানিকটা দায়ী। সমাজের নেগেটিভিটি, কম্পিটিশন, নেগেটিভ থটস, এগুলো ভীষণভাবে প্রভাবিত করে। আর একটা ছেলে বহু যুগ ধরেই একটা ছেলের মানে রোল পার্টিসিপেশন এই সমাজে একটা পারফর্মার হিসেবে। তো এই যে বাইরের জগতে ছেলেরা পারফর্ম করবে, এখনও যদিও মেয়েরা বাইরের জগতে পারফর্ম করছে, কিন্তু বেসিক কনসেপ্টটা রয়ে গেছে। তো এই যে বাইরের জগতে ছেলেরা পারফর্ম করবে এবং মেয়েরা বাড়িতে ঘর সামলাবে, এরকম একটা যে কনসেপশন আছে, অপছন্দের জায়গা, সেই নাটাকে না মেনে নেওয়া, নাটাকে না মেনে নেওয়া, মানে ছেলেরা ওই পারফর্ম করতে গিয়ে বেসিক্যালি ভীষণ এনর্মাস স্ট্রেস তৈরি করে নিজের মধ্যে, যেটা রিলিজ করতে পারে না। কারণ আমাদের সমাজ ছেলেদের কিন্তু কাঁদতে দেয় না, কি মেয়েদের মতো কাঁদছি সেই কথাটা বলা হয়। মেয়েরা তার পরিণতি এটা আমি বলছি, ওরা মেয়েদের কাছে আশ্রয় খোঁজে। সেই আশ্রয়ের জায়গায় এতটুকু এদিক থেকে ওদিক হলে ওরা ভীষণ অ্যাম্বিভ্যালেন্সে চলে যায়। হয় ভালোবাসবো তো এমন ভালোবাসবো সেটা সাফোকেটিং হয়ে যাবে, আর নয়তো হিংসে করবো তো এমন হিংসে করবো সেটা এই রকম হবে, মাঝামাঝি কিছু নেই। বিকৃতিটা এই পর্যায়ের। বিকৃতিটা কতখানি মানে খারাপ পর্যায়ে যেতে পারে, একা তো মনীষা নয়, বারবার বলছিলাম। আমি একটা ছোট্ট হিসেব দিয়ে তারপর অভয়জি আমাদের সঙ্গে স্কাইপে ওয়েট করছেন, তার সঙ্গে কথা বলবো। 2010-এ সংখ্যাটা বলছি 57, গোটা ভারতবর্ষ জুড়ে। এটা এই রেকর্ডটা কিন্তু আমাদের নয়, ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড বলছে 2010-এ 57 জন এর শিকার হয়েছেন, অর্থাৎ অ্যাসিড হামলার শিকার হয়েছেন। 2011-তে সংখ্যাটা বেড়ে গেছে, 83-তে পৌঁছেছে। তারপর 2012-তে 85, 2013-তে একটু কমেছিল 66, 66-তে। আর 2014 শুনলে তো চোখ কপালে উঠবে, 309 জন গোটা ভারতবর্ষ জুড়ে। এই ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ডে এটা বলছে, এর বাইরেও থাকতে পারে। 309 জন একে এফেক্টিভ হয়েছেন। এবার চলে যাচ্ছি অভয়জির কাছে, স্কাইপে উনি ওয়েট করছেন। অভয়জি, ওয়েলকাম টু আওয়ার শো। আপনারা যে ছাও ফাউন্ডেশন চালান, সেই ছাও ফাউন্ডেশনের তরফ থেকে আপনাদের যে ক্যাম্পেনিং, যেটা বলা হচ্ছে যে এই ধরনের হামলা যাতে না হয়, অর্থাৎ आप लोग जो कैंपेनिंग करते हैं उनका जो स्लोगन है उसमें क्लियर बोला जाता है स्टॉप एसिड अटैक। ये इंस्पिरेशन आप लोगों को कहाँ से मिला? क्यों इस तरह की कैंपेनिंग के लिए आप लोग एक साथ में जुट गए और अभी ये काम चल रहा है आप लोगों का? मैम, जो इस छाव फाउंडेशन के जो फाउंडर हैं मिस्टर आलोक दीक्षित जी, उन्होंने पहले कैंपेनिंग करी और उनमें जो डेटा कलेक्ट किया रिसर्च के बाद उनको पता लगा कि इंडिया में 300 अटैक्स हो चुके थे, जिनके बाद जो गर्ल्स थी, एसिड अटैक गर्ल्स थी, उनको किसी भी टाइप की कोई हेल्प नहीं मिली। तो वो अकेले ही स्ट्रगल कर रहे थे। और जब किसी लड़की पे अटैक होता है तो उन्होंने एक चीज़ ऑब्जर्व करी कि अटैक होने के बाद उसके घर वाले, जो भी उसके नेबर्स होते हैं, वो भी उस तरीके का उसका साथ नहीं देते हैं। तो यही जो पूरी इंस्पिरेशन का जो वो था सोर्स था, तो वही वहाँ से ये कैंपेनिंग स्टार्ट हुई और वहाँ से एक संस्था जो स्टार्ट हुई वहीं से हुई। अभय जी, आप लोगों का जो कैफ़े है जहाँ पर सारे एम्प्लॉय, जितने भी एम्प्लॉय है, वो लोग काम कर रहे हैं, कभी ना कभी इस तरह की हमले के शिकार है वो लोग। तो कितने लोग हैं और आज कितने लोगों के साथ आप लोग हमारा परिचय करवाना चाहते हैं, हमारे दर्शकों के साथ परिचय करवाना चाहते हैं? अभी मेरे साथ 6 सर्वाइवर्स हैं जिनको मैं इंट्रोड्यूस करवाना चाहूँगा आपसे। और वो शीरोज हैंगआउट में अलग अलग पोस्ट पे यहाँ पर एम्प्लॉयड हैं। तो मैं एक एक करके सबसे आपको इंट्रोड्यूस करवाना चाहूँगा। शी इज अंशु। हेलो हेलो, हम लोग सुन रहे हैं। उनका नाम क्या है? अंशु। अच्छा, हेलो। मैं यहाँ पे लाइब्रेरी की पोस्ट पे लाइब्रेरी मैनेजर पोस्ट पे करती हूँ। अच्छा, कितने सालों से काम कर रहे हैं यहाँ पर आप? मुझे 7 मंथ हो गया है।
अच्छा, कैसे लग रहा है यहाँ पर काम करके? यहाँ पर इतने दोस्त हैं आप लोगों के साथ? हाँ, यहाँ पे काम करके बहुत अच्छा लगता है, मतलब कि लोगों से मिलते हैं, अच्छे से बात करते हैं, तो बहुत अच्छा लगता है ऐसे लोगों में काम करना। जो घटना आपके साथ घटी है वो कैसे, कब? मेरे पे 2014 में अटैक हुआ था। 2000 जिसमें में। जिसमें उस पर अटैक था वो 55 वर्ल्ड मैन और वो मेरा पड़ोसी था। थैंक यू अनुज जी। उसके बाद कौन है अभय जी? उसके बाद मैं इंट्रोड्यूस कराना चाहूँगा रेशमा जी से। नमस्ते मैम। नमस्ते जी, मेरा नाम रेशमा है, मैं कानपुर से। अच्छा रेशमा जी, आप क्या किचन मैनेजर है वहाँ के? जी हाँ, मैं किचन मैनेजर हूँ। आपके साथ क्या हुआ था? जी, मेरे पर भी अटैक मेरे हस्बैंड ने किया था। आपके हस्बैंड ने? जी हाँ। उसके बाद आप यहाँ पर हैं और आपका फैमिली कितना सपोर्ट किया है आपको? जी, मेरे घर वालों ने माता जी मेरे घर वालों ने सपोर्ट किया है। फुल सपोर्ट किया है। उसके बाद ये छाओ फाउंडेशन या फिर जो कैफ़े में आप काम कर रहे हैं, यहाँ का सपोर्ट बहुत ज़्यादा आपके ज़िंदगी में उजाला लेकर आए हैं, है ना? जी हाँ, मुझे एक नई ज़िंदगी दी है। नई ज़िंदगी दी है। चलिए, आपके और आगे कौन है? फिर है फरा जी। अच्छा, नमस्ते। मेरा नाम फराह खान है और मैं कारगिल जिला फरुखाबाद की रहने वाली हूँ। अच्छा, आपके साथ क्या हुआ था, कब हुआ था? मेरे साथ 2011 में 11 फरवरी को मेरे हस्बैंड ने अटैक किया था। हस्बैंड ने? जी। आपके साथ भी जैसे उनके साथ हुआ वैसे ही आपके साथ भी रेशमा जी की तरह हस्बैंड ने ही अटैक किया? जी मेरे हस्बैंड ने। ठीक है अभय जी, आप बने रहिए, बाकी लोगों के साथ भी जरूर हम लोग इंट्रोड्यूस करेंगे। लेकिन এখনো পর্যন্ত যে বিষয়টা সামনে এলো, অভয় জি যাদের সঙ্গে পরিচয় করালেন তাদের মধ্যে দুজন, অর্থাৎ রাস্তার কেউ না, বাইরের কেউ না, কোনো বন্ধু নয়, কখনো ছিল এখন শত্রু হয়ে গেছে তা নয়, হাজবেন্ড, স্বামী, যার কাছে সবথেকে বেশি নিরাপত্তা আসে, যার উপর সবথেকে বেশি ভরসা করা যায়, তিনিই অ্যাটাক করেছেন। আমি এখানে একটু সুপর্ণাদির কাছে আসবো, তারপরে জয়ন্তদার কাছেও যাব। সুপর্ণাদি, মনীষা খবরটা আপনারা যখন পান কিভাবে পেলেন এবং কিভাবে ছুটে এলেন ওর পাশে দাঁড়ালেন? আমাদের এক সাংবাদিক বন্ধু আছে, ও ফটোগ্রাফার, ও ওর বাড়ির কাছাকাছি থাকে। তো ও জানতে পারে মনীষার কথা মনীষার এক বন্ধুর কাছ থেকে। তখন ও আমাদেরকে এসে বলে, সুপর্ণাদি এরকম একটি মেয়ে জয়নগরে অ্যাসিড অ্যাটাক হয়েছে, তোমরা কি যাবে? আমি বললাম হ্যাঁ অবশ্যই আমরা যেতে পারি। তখন আমাদের সংগঠন নারী চেতনার পক্ষ থেকে একটা টিম হয় এবং আমরা সুজাতাদাকে রিকোয়েস্ট করি যদি সুজাতাদা আমাদের সঙ্গে যান। আচ্ছা, তখন এবছরের 26শে জানুয়ারি আমরা ওর বাড়ি গেছিলাম। তখন তো সবে নভেম্বর, মানে জানুয়ারি 3 মাস হয়েছে। নভেম্বরে ওর উপরে অ্যাটাক হয়? হ্যাঁ 17ই নভেম্বর আমরা 26শে জানুয়ারি ওর সঙ্গে মিট করি এবং সেটা আমার মনে হয় আমার সারা জীবন এটা মনে থাকবে। এবং পরিস্থিতিতে, মানে আপনারা যাওয়ার আগে ও কি পরিস্থিতিতে ছিল, কি অবস্থায় দেখলেন ওকে? আমরা যখন গেছি তখন তোর ঘাড়টা অনেকটাই শুকিয়ে গেছে, মানে আমি ওর কাছ থেকে দিনের পর দিন যে গল্পগুলো শুনেছি সেটা খুবই কষ্টকর। মানে এখনও ও বললে ওর চোখ দিয়ে মানে অজান্তেই জল বেরোয়। যে কষ্টটা ও হাসপাতালে চিত্তরঞ্জনে যখন ভর্তি ছিল, যে কষ্টটা ও ভোগ করেছে, যেহেতু নাইট্রিক অ্যাসিড ওর ফেলেছিল, সেই জন্য কি ও চামড়ার ভেতর পর্যন্ত পচে গেছিল। ফলে সেই চামড়াগুলো ওকে ঘষে ঘষে তুলতে হতো এবং সেটা অত্যন্ত যন্ত্রণাদায়ক একটা জিনিস। তাও আমরা যখন ওর সঙ্গে মিট করি, ওর এখন যেটা আপনারা দেখছেন অনেকই ভালো হয়ে গেছে, কেননা তারপরেও প্রায় 2টো অপারেশন হয়েছে, ওর চোখ অপারেশন হয়েছে। আমরা যখন দেখেছি তখনও ঘাটা শুকোয়নি। আর ডাক্তাররাও বলেন, ডাক্তারবাবু আছেন ভালো বলতে পারবেন, যে যতক্ষণ না ভেতর পর্যন্ত শুকোবে ততক্ষণ পর্যন্ত অপারেশন করাটাও খুব কষ্টকর। অবশ্যই। কিন্তু আমাদের কাছে যেটা স্পিরিটেড মনে হয়েছে, যে আমরা যেদিনকে মিট করেছি ওকে, ও কোনোদিন ওর ভাগ্যের দোহাই দেয়নি এবং ও কোনোদিন আমাদের বলেনি যে আমার পূর্বজন্মে কোনো পাপ ছিল সেই জন্য আল্লাহ আমাকে এটা করিয়ে দিয়েছে। এটা আমাদের কাছে আউটস্ট্যান্ডিং লেগেছে। এটা আমার মনে হয়েছে ওর এখনও বেঁচে থাকার একটা স্পিরিট। একদম, আর সেটা ওকে দেখলে বোঝাও যাচ্ছে।